শেষ করার আগে আরো দুটি ইনস্টিটিউশনের শিক্ষা প্রসঙ্গে কিছু বলতো। একটা হচ্ছে মিডিয়া। মিডিয়া অ্যাজ এন ইনস্টিটিউশন। আমি আমাদের মতো ফোর্থ পিলার উইথ দি পিপলের মতো মিডিয়ার কথা বলছি না, এরকম ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার কথা বলছি না। আমাদের দেশের যেটা তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়া, বড় কর্পোরেট সংস্থার দ্বারা পরিচালিত যে মিডিয়া, টেলিভিশন চ্যানেল, বড় খবরের কাগজ, এমনকি ডিজিটাল মিডিয়াতে তাদের এখন প্রবল উপস্থিতি। তাদের জন্য যে শিক্ষা এই সিজেপি আন্দোলন দিয়ে গেল সেটা হচ্ছে মানুষের জন্য আপনারা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, আপনারা কর্পোরেট তন্ত্রের অঙ্গ, আপনাদের গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। এই আন্দোলনের কাভারেজ বিভিন্নভাবে বড় চ্যানেল যেভাবে করেছে, স্টুডিওতে বসে অ্যাঙ্কাররা দাঁত মুখ খিচিয়ে আরশোলা মারতে গিয়েছেন, তত অব্দি ঠিক ছিল। আন্দোলন স্থলে পৌঁছে তারা যখন কভার করতে গিয়েছেন তখন দুঃখের বিষয়, নিন্দার বিষয়, পরিতাপের বিষয়, কিন্তু অস্বীকার করার বিষয় নয়, তাদের সাংবাদিকরা বারবার আক্রান্ত হয়েছেন। তার কারণ একটাই, এই সাংবাদিকরা এই সংবাদ প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করেন, সাংবাদিকদের উপর ব্যক্তিগতভাবে ছাত্র যুব সমাজের রাগ থাক বা না থাক, সম্ভবত না থাকার কারণও নেই, রিপোর্টাররা সেভাবে পরিচিত হন না অ্যাঙ্কারদের মধ্যে। হয়তো কেউ 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 বেশি পিটিসি করার জন্য, ক্যামেরার সামনে আসার জন্য পরিচিত হতে পারেন, কিন্তু তারা আক্রান্ত হয়েছেন তাদের প্রতি কোনো ব্যক্তিগত আক্রোশের জন্য নয়, তারা আক্রান্ত হয়েছেন যে স্বার্থের তারা প্রতিনিধিত্ব করেন, যে কর্পোরেট তন্ত্রের তারা অংশ, সেই মিডিয়া আজকে অপ্রাসঙ্গিক মানুষের জন্য। যতই চোখ মুখ খিচিয়ে দাঁত মুখ বার করে এই ককরোচ জনতা পার্টিকে আক্রমণ করা হোক না কেন, তারা কিন্তু ড্যাং ড্যাং করে নিজেদের দাবি আদায় করে চলে গিয়েছে। ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে, নরেন্দ্র মোদীকে নতি স্বীকার করতে হয়েছে। এখন নরেন্দ্র মোদীকে নতি স্বীকার করতে হয়েছে বলে নরেন্দ্র মোদীর স্থাবক বৃন্দ যদি দুঃখ পান আর আরো বেশি দাঁত মুখ খিচিয়ে তাদের দৈনন্দিন সান্ধ্য আচারে নেমে পড়েন, তাহলে তারা নিজেদের আরো বেশি পরিমাণে অপ্রাসঙ্গিক করে তুলবে। ককরোচ জনতা পার্টির আন্দোলন দেশের মিডিয়াকে এই শিক্ষা দিয়ে গেল, যদি প্রাসঙ্গিক থাকতে হয়, যদি মানুষের জীবনের সঙ্গে সংলগ্ন থাকতে হয়, তাহলে শুধু শাসকের দাসত্ব করলেই চলবে না, তাহলে শুধু কর্পোরেট তন্ত্রের আজ্ঞাবহ ভৃত্য হয়ে থাকলে চলবে না, মানুষের কথাও একটু শুনতে হবে। এই শিক্ষাটা দিয়ে গেল। এই শিক্ষা যদি দেশের মিডিয়া গ্রহণ না করে, তাহলে ক্রমশই তারা আরো অপ্রাসঙ্গিক হয়ে যাবেন, যেমন এখন হয়ে যাচ্ছে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে বলতে হয় সেটা হচ্ছে বিচার বিভাগ। এটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর, সব থেকে মারাত্মক, যার জন্য এই পয়েন্টটিতে আমি সব থেকে শেষে আসছি। বিচার বিভাগের জন্য ককরোচ জনতা পার্টি সব থেকে কঠোর শিক্ষাটা দিয়ে গেছে। মনে রাখা দরকার, এক অর্থে এই পার্টির জন্ম হচ্ছে বিচার ব্যবস্থার যে কলুষ, তার গর্ভে। দেশের আর কারণ নয়, দেশের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার একটি অসতর্ক, অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় বক্তব্যকে কেন্দ্র করে এই পার্টির জন্মের দুদিনের মধ্যে তারা সেই আহ্বানে 2 কোটি ভারতীয় সাড়া দিয়েছে। এই বিচার ব্যবস্থার জন্য যে কঠোর শিক্ষা ককরোচ জনতা পার্টি দিয়ে গেল, সেটা হচ্ছে মানুষের আস্থা অর্জন করতে হবে। সামান্যতম যারা সরকার বিরোধী, যারা সরকারের বিরুদ্ধে মামলা করেন, সরকারকে প্রশ্ন করেন, সরকার তাদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নিতে পারে, শাসক দল তাদের আক্রমণ করতে পারে, তাদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন করতে পারে, তাদের কোণঠাসা করার জন্য রাজনৈতিক প্রচার চালাতে পারে। কিন্তু দেশের বিচার ব্যবস্থার কাছে যখন নাগরিক যায়, তখন বিচার ব্যবস্থার রাষ্ট্র এবং নাগরিককে সমদৃষ্টিতে দেখার কথা। সম্প্রতিকালে দুঃখের বিষয়,
দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে বারবার মানুষের মনে এই প্রশ্ন যাচ্ছে, এই বিচার ব্যবস্থা, আমার দেশের বিচার ব্যবস্থা নাগরিক এবং রাষ্ট্রকে সমদৃষ্টিতে দেখে? যদি দেখে, তাহলে অকারণে, অপ্রয়োজনে ককরোচ, আরশোলা শব্দটি দেশের প্রধান বিচারপতি কেন কারো সম্পর্কে ব্যবহার করবেন? নরেন্দ্র মোদীর শাসনকালে বিচার ব্যবস্থা সাধারণভাবে এমন অনেক রায় দিয়েছে যাতে সরকারের সুবিধেই হয়েছে। বিচারপতিদেরও কেউ কেউ সরকারের থেকে এমন সুবিধা পেয়েছেন যা সাধারণভাবে পাওয়াটা নিয়ম নয়, অনেকেই বলেন কাঙ্ক্ষিত নয়। যেমন দেশে প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, তিনি অবসর গ্রহণে কয়েক মাসের মধ্যে রাজ্যসভার সদস্য হয়েছে। বিচার ব্যবস্থা নিজেদের যদি এই নৈতিক পেডেস্টালের উপর রাখতে পারে যে তার দৃষ্টিতে রাষ্ট্র এবং নাগরিক সমান, তাহলেই সে নাগরিকের আস্থা অর্জন করতে পারে। আমরা দেখেছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে প্রধানমন্ত্রী বন্দনা করতে, আমি বিচারপতি অরুণ কুমার মিশ্রের কথা বলছি। আমরা দেখেছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বললাম একটু আগে রাজ্যসভায় যেতে। এই ধরনের ঘটনা বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের আস্থা বাড়ায় না। আমরা অতীতে দুটি আন্দোলনের উল্লেখ করেছি এখানে। এক, ফার্মার্স এজিটেশন 2020-21 কৃষক আন্দোলন এবং আন্না হাজারে আন্দোলন। কোথাও কিন্তু এই দুটি আন্দোলনে কোথাও কিন্তু একবারের জন্য বিচার ব্যবস্থার বিরুদ্ধে কোনো আঙুল ওঠেনি, কোনো প্রশ্ন ওঠেনি। বরং কৃষি আইনগুলো সুপ্রিম কোর্টই, সরকার কৃষি আইন রিপিল করার আগেই, সরকার কৃষি আইন প্রত্যাহার করার আগেই সুপ্রিম কোর্ট কিন্তু কৃষি আইনগুলো প্রয়োগ রদ করে দিয়েছিল, বন্ধ রেখেছিল, স্টে দিয়ে দিয়েছিল। সুতরাং সুপ্রিম কোর্ট তখন কৃষকদের সঙ্গে, কৃষকের পাশে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করতে পেরেছিল। এবার কিন্তু আন্দোলনকারীরা তুমি তুমি করে বলছেন, যেটা আজকাল রাজনীতিতে যেভাবে বলা হয়, তুমি একথা বললে আপনি, বা আপনি করে বলে, আপনি একথা বললে, আপনি বলেছেন দেশ ছেড়ে চলে যেতে, তাহলেই কি আমাকে দেশ ছেড়ে চলে যেতে? আপনি মানে নাম না করে বলা হচ্ছে তিনি এই কথা বলেছেন। নাম না করে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে উদ্দেশ্যে, তাকে লক্ষ্য করে এবার কথা বলা হয়েছে। ভাগ্যিস আপনি ককরোচ শব্দটি উচ্চারণ করেছিলেন, তাই আমাদের জন্ম হয়েছে। বিচার ব্যবস্থার প্রতি যে আঙুল উঠলো, এটা ভয়ঙ্কর এক অশনি সংকেত বলে আমরা মনে করছি। বিচার ব্যবস্থার জন্য এটা এই শিক্ষা যে তাদের কঠোর সতর্কবার্তা দিয়ে গেলে আন্দোলন, মানুষের আস্থা অর্জন করতে হবে। বিচার ব্যবস্থাকে লক্ষ্য করে কোনো আন্দোলন থেকে আঙুল তুলে কিছু বলা হয়েছে, এটা আমার যতদূর মনে পড়ছে স্মরণকালের মধ্যে কখনো হয়। স্বাধীন ভারতে কোনোদিন হয়েছে কিনা আমি জানি না। এবার কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আঙুল তুলে বলা হলো, ভাগ্যিস তুমি বলেছিলে, ভাগ্যিস আপনি বলেছিলেন ককরোচ, তাই আমরা এই আন্দোলনটা করতে পারলাম। এই শিক্ষা বিচার ব্যবস্থা আশা করি গ্রহণ করে মানুষের আস্থা অর্জন করবে।